26-এর ভোটের আগে হুমায়ুন কবিরকে ছেটে ফেললো তৃণমূল। শৃঙ্খলা ভঙ্গের দোহাই দিয়ে গলার কাঁটা উপড়ে ফেলার মরিয়া চেষ্টা ঘাসফুল শিবিরের। পাল্টা নতুন দল গড়ে তৃণমূলকেই চ্যালেঞ্জ হুমায়ুনের। 135 আসনে লড়াই করার বার্তা সাসপেন্ডেড বিধায়কের। বাপরে, মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দেব। মুখ্যমন্ত্রীকে এক্স মুখ্যমন্ত্রী করার জন্য আমি 135টা আসনে লড়াই করব। হুমায়ুনের হুঙ্কার, তৃণমূল সুপ্রিমোকে চ্যালেঞ্জ। শৃঙ্খলা ভঙ্গের দোহাই দিয়ে হুমায়ুন কবিরকে ছেঁটে ফেলে গলার কাঁটা উপড়ে ফেলতে চেয়েছিল তৃণমূল নেতৃত্ব। ভেবেছিল বেয়ারা বিধায়ককে টাইট দেবে। উল্টে রাজ্যের শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়ে বসলেন ভরতপুরের বিধায়ক। বাপরে, রেজিনগর বিধানসভায় আমি লড়াই করব, ভরতপুরেও লড়াই করব। দুটো বিধানসভায় আমি লড়ব। আর আমার যে নতুন পার্টি গোটা পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রীকে এক্স মুখ্যমন্ত্রী করার জন্য আমি 135টা আসনে লড়াই করব। 90টা মুসলিম অধ্যুষিত সিট, বাকি শিডিউল কাস্ট, হিন্দু মেজরিটি সিট, টোটাল 135টা সিটে লড়াই করব। হুঙ্কারে ব্যাপারটা থেমে নেই। ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে মিম। তারা ভোট ব্যাংকের অঙ্ক কষতে শুরু করেছে। 2026 ইলেকশনে এই বাংলার জনগণ, বাংলার মাইনরিটিস আপনাকে অনেক বাজেভাবে জবাব দিতে চলেছে। কারণ আপনি আজকে বাংলার মাইনরিটিস মুসলিমদেরকে বঞ্চিত করেছেন, আঘাত দিয়েছেন। এরকম কিছু যে হতে পারে তা বোধহয় আগেই জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো দলের মধ্যে হাজার খেয়েই সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করা সত্ত্বেও দেখো এবার কি বলছিলেন মমতা। মনে আছে ভরতপুরের বিধায়ক কি বলেছিলেন? শোনো, কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। কাজের সময় কাজী, কাজ ফুরলে পাজি, সেই তত্ত্ব মুখ্যমন্ত্রী মেনে চলে। এই হুমায়ুন কবিরকে ব্যবহার করেছে আমাকে হারানোর জন্য, দাঙ্গা লাগিয়ে আমার বিরুদ্ধে হিন্দু মুসলমানের স্টেটমেন্ট দিয়ে। আপনারা জানেন হুমায়ুন কবির কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী আজ বাধ্য হয়ে সাসপেন্ড করেন। সারা পশ্চিমবঙ্গের মানুষ এই হুমায়ুন কবিরের এই অভিযানকে সমর্থন করেনি। সাসপেন্ড কেন করেছে তাদের দলের বিষয়ে সেটা নিয়ে তো আমার বক্তব্য নেই। আচ্ছা, কিন্তু হুমায়ুন কবির যে কথাগুলো বলেছেন, যেমন তিনি লোকসভা নির্বাচনের সময় বলেছেন আমরা 70 ওরা 30, মানে মুসলিমরা ওখানে 70, হিন্দুরা 30, আমরা চাইলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। তারপরে হুমায়ুন কবির বললেন যে এটা আমার কথা ছিল না, এটা মমতা ব্যানার্জির কথা ছিল। বলেছেন যে উগ্র মৌলবাদী রাজনীতি করেছেন তিনি ইউসুফ পাঠানকে জেতানোর জন্য, অধীর চৌধুরীকে বা বিজেপিকে হারানোর জন্য। তিনি বলেছেন যেটা আমি করিনি, আমাকে দিয়ে করানো হয়েছে। লাগাতার ভুলভাল মন্তব্যে বিরক্ত তৃণমূল নেতারাও। প্রভাব পড়ছিল আমজনতার উপরও। তাই কি 26-এর নির্বাচনের আগে এই হুমায়ুনকে সাসপেন্ডের নাটক মাননীয়ার? আপনারা তো ভিডিওটি দেখলেন। ভিডিওটি দেখে আপনাদের কি মনে হলো? মানে এই যে সিচুয়েশনগুলো ঘটছে, যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? ভাই আমি এতক্ষণ ভিডিওটি দেখলাম, দেখে আমার এটাই মনে হলো কি যে সাসপেন্ড করে দেওয়া হয়েছে হুমায়ুন কবিরকে। তার কারণ হচ্ছে এটাই, সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বা সাম্প্রদায়িক একটা দাঙ্গার সৃষ্টির উস্কানিমূলক কথাবার্তার জন্য তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে। কিন্তু এই সাসপেন্ড করার আগে ভাবতে হবে হুমায়ুন কবির কিন্তু ছিলেন এমএলএ, ভরতপুরের কিন্তু এমএলএ ছিলেন এই হুমায়ুন কবির। এই হুমায়ুন কবির সে কিন্তু আজকে না, বা এই যে মোটামুটি যে 1 মাস আগে বলছেন কি 10-15 দিন আগে থেকে বলছেন যে মসজিদ করবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এই হুমায়ুন কবির এর আগে এবং অনেক আগেও কিন্তু সে বলেছিল যে একটা মসজিদ সে করবে। সেই মসজিদটা, যে মসজিদটা করবে, সেই মসজিদটা কিন্তু ছিল বাবরি মসজিদ। ঠিক আছে, আজকে বাবরি মসজিদকে কেন্দ্র করে এত জল ঘোলা, এত জল্পনা, তারপরে কিন্তু লাস্ট মমতা ব্যানার্জি দেখিয়ে দিল তার লাস্ট খেলা বা লাস্ট চাল, তুরুপের তাস, সেটা কিন্তু মেরে দিল। সেটা কি? সেটা হুমায়ুন কবিরকে সাসপেন্ড। আচ্ছা, এখানে এই বিষয়টা একটু ভালো করে কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, অনেকেই আছে আমি দেখেছি আমার ভিডিওতে এসে কিছু না বুঝে, কিছু না শুনে তার আগে কিন্তু কমেন্ট করে দেয়।
তো আমি তাদেরকে বলবো প্লিজ দয়া করে আগে কথাগুলো একটু শুনবেন, তারপরে আপনার মন্তব্য, তারপরে আপনার কমেন্ট কিন্তু আপনি করবেন, ঠিক আছে। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব যে হুমায়ুন কবিরকে কেন সাসপেন্ড করা হলো। দেখো, এর কারণ কিন্তু সবাই এক কথায় বলবে যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে, সে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করছে, মানে সে জোর করে বাবরি মসজিদ সৃষ্টি করছে, সেই জন্যেই তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। কিন্তু না ভাই, এইটা যে শুধু একটা কারণ সেটা কিন্তু নয়, আরও অনেক কারণই আছে সাসপেন্ড করে দেওয়ার। আচ্ছা, এটা যদি আমরা একটু রাজনৈতিক দিক থেকে ভাবি, তাহলে কিন্তু আমরা এটা দেখব যে এই হুমায়ুন কবির একটা সময় ইউসুফ পাঠানকে জিতানোর জন্যে সে কিন্তু প্রচুর চেষ্টা করেছে এবং প্রচুর লড়েছে। আমরা জানি মুর্শিদাবাদে অধীর রায়চৌধুরী কিন্তু একটা প্রচুর ভালো জায়গায় সে কিন্তু ছিল, কারণ সে কংগ্রেসের থেকে মানে এমন হয়েছে যে পর তিনি 5 থেকে 7 বার সেখানকার এমপি হয়েছে তিনি। কারণ কি? কারণ সেখানকার মানুষ ভাই তাকে ভালোবাসে, ঠিক আছে। কোন পার্টি করছে বা কোন পার্টির হয়ে সে দাঁড়াচ্ছে সেখানকার মানুষ কিন্তু সেটা চিন্তাভাবনা করে না, বা সেখানকার মানুষ সেটা দেখে না যে আজকে অধীর রায়চৌধুরী কোন পার্টি থেকে দাঁড়াচ্ছে, বা অধীর রায়চৌধুরী কেন আজ সিপিএমের হয়ে দাঁড়াচ্ছে, বা কেন আজ কংগ্রেসের হয়ে দাঁড়াচ্ছে, বা কেনই বা সে বিজেপির হয়ে দাঁড়াবে। এই যে বিষয়টা আমি বললাম, কিন্তু আজকের সেখানকার মানুষ কিন্তু সেটা ভাবে না। সেখানকার মানুষ একটাই জিনিস ভাবে, সেটা হলো অধীর রায়চৌধুরী তাদের পাশে থাকবে, তাদের পাশে ছিল এবং তাদের পাশে থাকবে। সেই চিন্তাভাবনা করেই কিন্তু অধীর রায়চৌধুরীকে সবাই ভোট দিয়ে গেছে। কিন্তু আমরা দেখেছি গত ইলেকশনে সেখানে কিন্তু অধীর রায়চৌধুরী ক্ষমতায় আসতে পারেনি, সেখানে ইউসুফ পাঠানকে কিন্তু জিতানো হয়েছে, ঠিক আছে। এবারে যে ইউসুফ পাঠানকে জিতানো হয়েছে, বা ইউসুফ পাঠান অ্যাকচুয়ালি সে কিন্তু কোনো রাজনৈতিকবিদ না, বা সে কিন্তু রাজনীতিতে প্রথম। আজকে কোনো ব্যক্তি রাজনীতিতে প্রথম এসে হঠাৎ করে সে একবারই কি জিততে পারে? মানে রাজনীতি কি এতটাই সোজা? আপনাদের কি মনে হয় যে রাজনীতি এতটাই সোজা যে হঠাৎ করে আপনি কোনো একটা টিকিট পেলেন, কোনো একটা সিট আপনি পেলেন, সেখানে আপনি এমএলএ বা এমপিতে যাই হোক যে কোনো ক্ষেত্রে আপনি ধরুন যে দাঁড়ালেন, সেখানে আপনি ফার্স্ট বারেই কি জিতে যাবেন? এটা কি সম্ভব? বা এতটাই কি মামার বাড়ির আবদার বা মামার বাড়ির কলা কি বললেই হবে? না, এখানে ভাই অনেক লজিক আছে এবং এখানে অনেক রিসার্চ আছে, অনেক এক্সপেরিমেন্ট আছে, ঠিক আছে। আজকে এই যে ইউসুফ পাঠানকে জিতিয়েছে, সেখান থেকে কে জিতিয়েছে এই হুমায়ুন কবির। এই হুমায়ুন কবির কিন্তু ভাই টিএমসির জন্য প্রচুর খেটেছে, মানে প্রচুর খেটেছে এবং সে প্রচুর নিজের ত্যাগও করেছে। আজকে ত্যাগ করেছে এবং খেটেছে একটাই কারণে, সেই কারণটা হলো যে তার ইচ্ছা, তার জীবনের একটা ইচ্ছা, সেটা হলো কি একটা মসজিদ করা, যেটা কিনা বাবরি মসজিদ, ঠিক আছে। তার একটা ইচ্ছা যে বাবরি মসজিদ করা, সে প্রথম থেকে সেটাই বলে গেছে এবং লাস্ট যখন সে 6 তারিখে বাবরি মসজিদ তৈরি করার বা উদ্বোধন করার যেই কথাটা বলছে বা সেই প্রতিশ্রুতিটা দিয়েছে, তখন হলো ঝামেলা। তখন ভাই কেউ তাকে সেই দৃষ্টিকোণ থেকে দেখছে না, বা কেউ তাকে ভালো দৃষ্টিকোণ থেকে দেখছে না। সবাই ভাবছে যে এখানে কোনো না কোনো একটা রাজনৈতিক চাল আছে বা কোনো না কোনো একটা ঝামেলার ইঙ্গিত সবাই কিন্তু পাচ্ছে। আজকে ইঙ্গিত পাওয়ার কারণও আছে, কারণ এই হুমায়ুন কবির কিন্তু আমরা দেখেছি অনেক ইন্টারভিউতে সে বলেছে যে পুলিশকে আমি দেখে নেব, পশ্চিমবঙ্গের পুলিশকে আমি দেখে নেব, এই থানার ওসিকে আমি দেখে নেব, ওকে আমি দেখে নেব, তাকে আমি দেখে নেব, মানে এরকমভাবে অনেক আমি দেখেছি অনেক কথাই বলেছে এবং সে পুলিশকে অনেক তাচ্ছিল্য করে, অনেক কটু কথায়, অনেক কটু ভাষায় কিন্তু সে অনেক কথাবার্তা বলেছে, ঠিক আছে। সেটা একটা কিন্তু কারণ আছে। তো সেই ক্ষেত্রে ভাই পুলিশকে, প্রশাসনকে এতটা খারাপ কটু ভাষায় কথা বলা আমার তো মনে হয় একদম এটা ঠিক নয়, বা একটা রাজনীতিবিদ হিসাবে বা একটা রাজনৈতিক কর্মী হিসাবে তার এইগুলো করা একদমই ঠিক হয়নি। এবং তারপরে সে কিন্তু মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করে, যেখানে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে সে এখন ক্ষমতায় আছে, সে এখন নির্বাচিত হয়ে আছে, তাকে যদি কেউ চ্যালেঞ্জ করে, তাহলে সে কি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে না? অবশ্যই অ্যাকসেপ্ট করবে, কারণ তার দল, সে এখন ক্ষমতায় আছে, তাকে যদি কেউ চ্যালেঞ্জ করে সে তো একবারেই মানে তুড়িসে অ্যাকসেপ্ট করবে এবং তাকে সে হারিয়ে দেবে। আজকে এই হুমায়ুন কবির কিন্তু সেই কাজটাই করেছে বা সেই ঝামেলাটাই সে পাকিয়ে ফেলেছে। আজকে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে ফেলেছে। যখনই সে চ্যালেঞ্জটা করে ফেলেছে তখনই কিন্তু মুখ্যমন্ত্রী তাকে তার দল থেকে বহিষ্কার করে দিই, ঠিক আছে। এবারে এই যে অনেকে আবার এটা নিয়ে জলঘোলা করছে, অনেক জল্পনা হচ্ছে, সৃষ্টি হচ্ছে কথাবার্তা এরকমই যে মুখ্যমন্ত্রী কি ইচ্ছা করে তাকে পদত্যাগ করিয়েছে, বা এখানে কোনো মুখ্যমন্ত্রীর চাল আছে। মুখ্যমন্ত্রী দেখো, এখানে কিন্তু ভাই মুখ্যমন্ত্রীর চাল থাকতেই পারে। আজকে আমাদের বুঝতে হবে বিষয়টা, কারণ মুখ্যমন্ত্রী তাকে
প্রকাশ্যে মানুষকে দেখানোর জন্যে হয়তো তাকে পদত্যাগ করিয়েছে, ঠিক আছে। এমনটা হয়তো হতে পারে যে মুখ্যমন্ত্রী সবার সামনে বলে দিল যে ভাই তোমাকে আমি পদত্যাগ করছি, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু সে তার সঙ্গে কন্ট্যাক্ট আছে বা ভিতরে ভিতরে তার সঙ্গে যে রিলেশনটা এখন ছিল, আগে ছিল বা এখন আছে, আগামীতেও সেটা থাকবে, ঠিক আছে। এই যে একটা মানুষের যে একটা চিন্তা ভাবনা বা এই যে একটা যে ধারণা, এটা কিন্তু ভাই সবারই কিন্তু থেকেই যায়, ঠিক আছে। কারণ কেউ কিন্তু ক্লিয়ারলি বলতে পারছে না যে আজকে মুখ্যমন্ত্রী তাকে একদম মন থেকে হোক বা সব দিক থেকে হোক তাকে ত্যাগ করেছে। দল থেকে ভাই ত্যাগ করতেই পারে, ঠিক আছে, দল থেকে ত্যাগ করতেই পারে, তাকে ভালো লাগছে না হয়তো তাকে সেই জন্য দল থেকে ত্যাগ করেছে, কিন্তু ভাই তাকে কি মন থেকে ত্যাগ করতে পারবে? আপনারা কি পারবেন? নিশ্চয়ই পারবেন না। তো সেই ক্ষেত্রে কি মানে দল থেকে ত্যাগ করলেও কিন্তু ভাই মন থেকে ত্যাগ করতে পারবে না, এরকমটা ব্যাপার কিন্তু একটা লুকিয়ে আছে, এরকমটা সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রী সবার সামনে দেখানোর জন্যে যেখানে এই যে একটা ঝামেলা হচ্ছে, ধর্মীয় যে একটা ব্যাপার আসছে, সেই জন্যে কিন্তু আজকে মমতা ব্যানার্জি তাকে সরিয়ে দিচ্ছে দল থেকে। কারণ মমতা ব্যানার্জি চায় যে তার দলের কেউ, মানে তার দলের কোনো কর্মী যেন কোনো ধর্মীয় দাঙ্গা-হাঙ্গামা বা কোনো ধর্মীয় ঝামেলা যেন না জড়িয়ে পড়ে, সেই জন্যই সে কিন্তু চাইছে যে হুমায়ুন কবিরকে আলাদা করে সাইডে রাখতে, ঠিক আছে। হুমায়ুন কবিরকে আলাদা করে সাইডে রেখে অন্য কাউকে দিয়ে সেখানে খেলাবে। কিন্তু ভাই একটা ব্যাপার আছে, হুমায়ুন কবির সে কিন্তু নিজে চ্যালেঞ্জ নিয়েছে যে মুখ্যমন্ত্রীকে সে হারিয়ে দেবে 2026-এর ভোটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সে গোহারান হারাবে। এটাই বললো, আমরা শুনলাম যে মুখ্যমন্ত্রীকে আমরা এক্স মুখ্যমন্ত্রী করে দেব, 138টা আসনে সে জিতবে। মানে বুঝতে পারছো ভাই, 138টা আসনে ভাই জেতা মানে ভাই কিরকম ব্যাপারটা একটা মানে লজিক্যালটা কিরকম হয়ে গেল। শুধু যে মুর্শিদাবাদ থেকে সে লড়বে সেরকমটা না, তার যে নতুন দল, সে যে নতুন দলটা করেছে, সেই দল কিন্তু শুধু মুর্শিদাবাদ থেকে লড়ছে না, গোটা বাংলা থেকে লড়ছে। ভাই ভাবতে হবে যে গোটা বাংলা থেকে তার দল মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়ছে। আবার তারপরে একটা পয়েন্ট কথা বলেছে, যে কথাটা কিন্তু ভাই আমাদের একবার ভালো করে মাথায় রাখতে হবে। সে কিন্তু বলেছে আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া, টিএমসি দলের ছাড়া যদি কোনো বিজেপির কেউ যদি মুখ্যমন্ত্রী হয়, তাহলে সে মানে চোখ বন্ধ করে মানে সে স্বইচ্ছায় সেটাকে গ্রহণ করবে। মানে এখানে বিষয়টা ভাই কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। বিষয়টা এতটাই জল গলা হচ্ছে আজকে, মানুষের মনে প্রচুর কোশ্চেন, সবার মনে, আমার মনেও কোশ্চেন ছিল, কিন্তু আমি একটু কষ্ট করে এই বিষয়টাকে একটু ঘাঁটাঘাঁটি করে আমি একটু চেষ্টা করতে পেরেছি, মানে একটু চেষ্টা করেছি যে আসল লজিকটা কোথায়, আসল বিষয়টা কোথায়। এখানে কিন্তু বলছে হুমায়ুন কবির, যদি বিজেপির থেকে কেউ, মানে বিজেপির পক্ষ থেকে কেউ যদি 2026-এ মুখ্যমন্ত্রী হয়, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হয়, তাহলে কিন্তু তাকে সে অ্যাকসেপ্ট করবে। মানে অ্যাকসেপ্ট করবে মানে কি, তাকে সে গ্রহণ করছে, সসম্মানে সে গ্রহণ করছে। কিন্তু তৃণমূল থেকে যদি কেউ মুখ্যমন্ত্রী হয় বা আমাদের মমতা ব্যানার্জি যদি পুনরায় আবার মুখ্যমন্ত্রী হয়, কিন্তু সে তাকে অ্যাকসেপ্ট করতে চাইছে না, এবং তাকে হারানোর জন্যে যত রকমের কাজকর্ম, যত রকমের যা কিছু করতে হয় হুমায়ুন কবির সেটা করবে। আজকে আমি জানি হুমায়ুন কবিরের একটা বিশাল একটা জায়গা তৈরি হয়ে গেছে, সে চাইলে অবশ্যই মুখ্যমন্ত্রীকে হারাতে পারে, কিন্তু এটাও ভাবতে হবে যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির কিন্তু একেবারে যে সে হাত বেঁধে বসে আছে চুপচাপ, এরকমটা কিন্তু না ভাই। সেও কিন্তু কাজে আছে, সেও কিন্তু চেষ্টায় আছে। এবং আমি একটা জিনিস দেখেছি, আমাদের বাংলা মুখ্যমন্ত্রী যত কবারই ইলেকশন হয়েছে, এই ইলেকশনের শেষ বলটাই কিন্তু উনি মারে, আর সেই শেষ বলেই কিন্তু ছক্কা মারে, ঠিক আছে। এটা যে ব্যাপার, এই ব্যাপারটা অনেকেই লক্ষ্য করেছে, অনেকেই দেখেছে যে মুখ্যমন্ত্রী কিন্তু প্রথম থেকে চেঁচামেচি করে না বা কোনো কিছুই করে না, ঠিক আছে। একবার লাস্ট টাইম ওনার একবার সেই পা ভেঙে গেছিলো, আমরা সবাই জানি, চুপচাপ ছিল, ভাবছিল কি জিততে পারবো কি পারবো না, কিন্তু লাস্ট অ্যাট দ্য এন্ড মোমেন্টে গিয়ে দেখা গেল যে না, বাংলার মুখ্যমন্ত্রী সেই আবার পুনরায় বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। মানে তখন একটা বেশ ভালোই স্লোগান ছিল না, যে বাংলা নিজের মেয়েকে চায়, মানে দুবার আবার মানে বাংলা নিজের মেয়েকেই চায়, বিষয়টা ছিল। তো সেইবারের কথা হয়তো সবার অনেকের মনে আছে, সেটাই আমি আর কি রিমাইন্ড করলাম সবাইকে, যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে কিন্তু একেবারে চুপচাপ নেই বা হাত গুটিয়ে বসে নেই, সেও কিন্তু আজকে চেষ্টায় আছে বাংলায় সে আবার পুনরায় যেন আরো 5 বছর বা আরো 10 বছর বা আরো 20 বছর সে রাজত্ব করতে সে কিন্তু চায়।
ঠিক আছে। আজকে অধীর রায় চৌধুরী কিন্তু অনেক চেষ্টা করেছে, সিপিএমও অনেক চেষ্টা করেছে, তাছাড়া কিন্তু নওশাদ সিদ্দিকিও চেষ্টা করেছে, ঠিক আছে। নওশাদ সিদ্দিকি সেও কিন্তু চেষ্টা করছে মমতা ব্যানার্জিকে হারানোর, আর বিজেপি তো ভাই আছে, ঠিক আছে, সবাই কিন্তু চেষ্টা করছে মাননীয়াকে হারানোর জন্যে, কিন্তু ভাই কেউ পারছে না। এবার এই হঠাৎ করে আবার একটা নতুন দল সৃষ্টি হলো, আবার একটা নতুন দল গজিয়ে উঠলো, মানে নতুনভাবে আবার কিছু মানুষ দেখি আলাদা হয়ে একটা দল সৃষ্টি করেছে, তারা আবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে তারা আবার কিন্তু মাঠে লাফছে, ঠিক আছে। যেটা হুমায়ুন কবির বললো তার নতুন দল কি নাম আমি জানি না, ঠিক আছে, হয়তো খুব তাড়াতাড়ি সেই নামটা অ্যানাউন্স করবে। অ্যাকচুয়ালি এই যে হুমায়ুন কবির যে চিন্তাধারায় ছিল বা উনি যে কাজটি করতে যাচ্ছিল, তার অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল কিন্তু এটাই, ঠিক আছে। এর আগে আমি দুটো ভিডিও করেছি হুমায়ুন কবিরকে নিয়ে। এই হুমায়ুন কবির কিন্তু ভাই সে কিন্তু আগে থেকেই চিন্তা ভাবনায় ছিল যে সে টিএমসির ছত্রছায়ায় বেশি দিন থাকবে না, সে টিএমসিকে ছেড়ে দিয়ে সে নিজে একটি ছত্রছায়া বানাতে চাইছে, বা সে নিজে একটি নতুন দল তৈরি করতে চাইছে, যে দলে সেই হবে নায়ক, ঠিক আছে। এবারে সেই যে নায়ক হচ্ছে, সেই নায়ক হতে চায় এখন বাংলার নায়ক, মানে বাংলার এখন মুখ্যমন্ত্রী সেই নায়ক হতে চায়, ঠিক আছে। জানি না ভাই কতটা কি হবে বা জানি না আজকে হুমায়ুন কবির ইলেকশনে জিততে পারবে কি পারবে না, সেটা তো ভাই সময় আসলে তখন দেখা যাবে। কিন্তু হ্যাঁ, যদি একবার হুমায়ুন কবির বাবরি মসজিদটা তৈরি করে ফেলে, একবার তৈরি করে ফেলে, তাহলে কিন্তু ভাই হুমায়ুন কবিরকে কেউ সরাতে পারছে না। এর কারণ হচ্ছে ভাই একটাই, সেটা হলো একটা মুসলিম জাতির যে ভোটটা, ঠিক আছে, মাইনরিটি জাতির যে একটা ভোট আছে, সেই ভোটটা কিন্তু সম্পূর্ণ হুমায়ুন কবিরই পাবেন, ঠিক আছে। আমি বুঝতে পারছি যে তারা ভোট দেবে ভাই, তারা চায় যে তাদের একটা মসজিদ হোক, বা তাদের বাবরি মসজিদ যেটা তাদের ঐতিহ্য লুকিয়ে আছে, বা তাদের অনেক ঝামেলা যেটা সৃষ্টি হয়ে আছে, সেটার একটা যেন উদ্ঘাটন হয়, তার একটা যেন পুনরায় যেন সৃষ্টি হয়। সেই সমস্ত মুসলিম ভাইরা কিন্তু আজকে বসে আছে, তারা কিন্তু আজ চাইছে যে হুমায়ুন কবির যদি একবার মসজিদটা তৈরি করে ফেলে, বা একবার যদি মসজিদটা তৈরি হয়ে যায়, তখন আমরা দেখব যে বাংলায় কি করা যায়। তখন কিন্তু দিদি আর কোনো কাজে লাগবে না, ঠিক আছে। এই যে দিদির যত কথাবার্তা, যত বাতেলা, সব কিন্তু বেকার হয়ে যাবে। আর তারপরে তো এই যে আছে দেবাংশু, কুণাল ঘোষ, ঠিক আছে, এরকম অনেক মালই আছে, তারা কিন্তু তাদের কোনো নাম্বারই উঠবে না, ঠিক আছে। তো যাই হোক ভাই, দেখা যাক 2026-এর ভোটে কে জেতে, কে হয় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী। আমি তো জানি ভাই অনেক কম্পিটিশন, অনেক লোক চারিদিকে বসে আছে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার জন্যে, কিন্তু ভাই দেখতে হবে বসে, আর আমাদের অপেক্ষা করে থাকতে হবে যে 2026-এ কে হচ্ছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী। তো চলুন ভাই, আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিজেরা খেয়াল রাখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ ভাই এরকম ধরনের খুব সুন্দর সুন্দর ভিডিও পেতে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু নিজের কমেন্টে মতামত করবেন যে 2026-এ কে হতে চলেছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, বা কোন পার্টি থেকে হতে চলেছে। অবশ্যই কিন্তু আপনি আপনার মন্তব্যটি করে যাবেন, আর চ্যানেলটিকে ভাই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে ইচ্ছা বাড়ে, কাজের প্রতি অনেক ইচ্ছা বাড়ে, যে হ্যাঁ আমি যে কথাগুলো বলছি, বা যে তথ্যগুলো আপনাদের, বা যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি, সেটা হয়তো আপনারা ঠিকঠাক পাচ্ছেন। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। জয় বাংলা, ভারত মাতা কি জয়।